তোরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি হিস্ট্রি ডিএসই ওয়ানের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর সহ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা খাতার মধ্যে এই 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর সহ খাতার মধ্যে লিখে নেবেন। লিখে কিন্তু অবশ্যই এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়বেন। আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু এইখান থেকে অনেক 2 নম্বর কোশ্চেন কিন্তু আপনারা কমন পাবেন। অনেক কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে পড়বে। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, বিভিন্ন জায়গা থেকে এই উত্তরগুলি সংগ্রহ করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রথম প্রশ্নটা আছে দেখুন, ইউরোপের সামন্ততন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। ইউরোপের সামন্ততন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। তো বন্ধুরা অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। আপনারা যদি ভালো করে এই প্রশ্নগুলি পড়তে পারেন, আপনাদের ফাইনাল পরীক্ষায় আপনারা কিন্তু অনেক কোশ্চেন কিন্তু কমন পাবেন। 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, আপনারা যদি ভালো করে পড়তে পারেন, আপনাদের যে 20 নম্বর 10টা 2 নম্বরের কোশ্চেন করতে হয়, আপনারা 5টা থেকে 6টা 7টা পর্যন্ত আপনারা কমন পাবেন। আপনারা 10টাও কিন্তু কমন পেয়ে যেতে পারেন। যদি আপনারা 5 নম্বরের কোশ্চেনগুলো এবং 10 নম্বরের কোশ্চেনগুলো যদি ভালো করে পড়তে পারেন, আর 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা যদি ভালো করে পড়তে পারেন, 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, আপনাদের ফাইনাল পরীক্ষায় আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকবে, আপনারা 100% আপনারা কিন্তু সব কমন পেয়ে যাবেন। 7টা থেকে 8টা, আপনাদের 10টা থেকে 10টাই আপনারা কমন পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা 6টা থেকে 7টা আপনারা কমন পাবেন। তো চলুন বন্ধুরা আপনাদেরকে সেই 2 নম্বর প্রশ্নগুলো দেখাচ্ছি দেখুন। প্রথম প্রশ্নটা আছে, ইউরোপের সামন্ততন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। ইউরোপের সামন্ততন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দেখুন উত্তরটা লিখবেন, তো অবশ্যই বন্ধুরা খাতায় লিখে কিন্তু পড়বেন। সামন্ততন্ত্রের দুটি বৈশিষ্ট্য হলো, সামন্ত সমাজ শ্রেণীবিভক্ত ছিল, যার ওপরে রাজা, তারপর ভেসাররা ও নিচের স্তরে নাইটরা ও অন্যান্যরা। আর আবার পড়ছি দেখুন, আমি একবার করে পড়ে দিলে কি হবে বন্ধুরা, আপনারা কিন্তু স্পেলিংটা কিন্তু বুঝতে পারবেন। হয়তো আমার হাতে লেখাটা আপনি বুঝতে পারবেননি, ওই জন্য আমি একবার করে পড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সামন্ত সমাজ শ্রেণীবিভক্ত ছিল, যার ওপরে রাজা, তারপর ভ্যাসালরা ও নিচের স্তরে নাইটরা ও অন্যান্যরা। তারপরেরটা দেখুন, তারপরে যে দুটো বৈশিষ্ট্য বলেছে, তার পরের বৈশিষ্ট্য দেখুন, সামন্ততান্ত্রিক সমাজের সমস্ত জমির মালিকানা রাজার হাতে থাকতো। সামন্ততান্ত্রিক সমাজে সমস্ত জমির মালিকানা রাজার হাতে থাকতো। তার পরের প্রশ্নটা দেখুন, রেনেসাঁস সাহিত্য কি প্রকৃতিতে ধর্মনিরপেক্ষ ছিল? রেনেসাঁস সাহিত্য কি প্রকৃতিতে তো বন্ধুরা এই প্রশ্নটা দেখুন, আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নেওয়া। আপনাদের হিস্টোরি ডিএসই ওয়ানে 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল, সেই 2 নম্বরের প্রশ্নে কিন্তু এই রেনেসাঁ সাহিত্য কি প্রকৃতির ধর্মনিরপেক্ষ ছিল, এই প্রশ্নটা কিন্তু আপনাদের 2019 সালে পড়েছিল। তো 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটাকেই ফলো করে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের ওই 2 নম্বর প্রশ্নটাকে নিয়ে এই 2022 সালের প্রশ্নটাতে দেখুন দিয়েছে, রিপিট করেছে, প্রশ্নটাকে কমন নিয়েছে। আপনাদের 2022 সালে যে আবার পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু দিয়েছে দেখুন। রেনেসাঁস সাহিত্য কি প্রকৃতিতে ধর্মনিরপেক্ষ ছিল? রেনেসাঁস সাহিত্য কি প্রকৃতিতে ধর্মনিরপেক্ষ ছিল? মানবতাবাদীদের রাজনৈতিক লেখার ধর্মনিরপেক্ষ ধারণার এবং শিল্প ও স্থাপত্য গ্রিক ও রোমান প্রভাবের কারণে রেনেসাঁস খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি ধর্মনিরপেক্ষ ছিল। মানবতাবাদীদের রাজনৈতিক লেখার ধর্মনিরপেক্ষ ধারণা এবং শিল্প ও স্থাপত্য গ্রিক ও রোমান প্রভাবের কারণে রেনেসাঁস খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি ধর্মনিরপেক্ষ ছিল। তো তার পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, কে প্রথম রেনেসাঁস শব্দটি ব্যবহার করেছিলেন? কোন বইতে শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল? কে প্রথম রেনেসাঁস শব্দটি ব্যবহার করেছিলেন? কোন বইতে শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল? তো বন্ধুরা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর সহ কিন্তু ইউটিউবে ভিডিও দিয়েছি। আপনাদের ওই ভিডিও লিঙ্কটি এই ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা কিন্তু 2019 সালের প্রশ্নগুলোও কিন্তু আপনারা খাতার মধ্যে লিখে অবশ্যই কিন্তু পড়বেন। তার পরের প্রশ্নটা দেখুন, তার উত্তরটা দেখুন, রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক জুলেস মিশেলে 1855 খ্রিস্টাব্দে। তাহলে রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক জুলেস মিশেলে 1855 খ্রিস্টাব্দে।
দেখুন 1855 সালের রচনা হিস্টোর দি ফ্রান্স মানে ফ্রান্সের ইতিহাসতে ব্যবহৃত সংজ্ঞায়িত করেছেন। তাহলে কোন বইতে প্রথম এটা ব্যবহার করেছিলেন এই রেনেসাঁ শব্দটি? না হিস্টোর দি ফ্রান্স। হিস্টোর দি ফ্রান্স মানে ফ্রান্সের ইতিহাস, মানে হিস্ট্রি অফ দ্য ফ্রান্স। হিস্ট্রি অফ দ্য ফ্রান্স এই বইতে প্রথম এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মিশেলে, এই জুলেস মিশেলে 1855 খ্রিস্টাব্দে, এবং এই রেনেসাঁ শব্দটি সংজ্ঞায়িতও করেছিলেন। তার পরের প্রশ্নটা দেখুন, মানবতাবাদের জনক কাকে বলা হয় তার লেখা একটি বইয়ের নাম উল্লেখ করো। মানবতাবাদের জনক কাকে বলা হয় তার লেখা একটি বইয়ের নাম উল্লেখ করো। তো দেখুন বন্ধুরা, মানবতাবাদের জনক বলা হয় পেট্রার্চকে বলা হয় মানবতাবাদের জনক। পেট্রার্চকে বলা হয় মানবতাবাদের জনক। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু আমি যে সংক্ষেপে উত্তরগুলো লিখে দিয়েছি আপনারা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবেন। যেমন সম্পূর্ণ বাক্য বলতে কেমন করে দেখুন, মানবতাবাদের জনক বলা হয় পেট্রার্চকে, এইভাবে লিখবেন। আমি দেখুন লিখেছি পেট্রার্চকে বলা হয় মানবতাবাদের জনক, এটাও কিন্তু সম্পূর্ণ বাক্যে। আপনারা যেই প্রশ্নগুলোর উত্তর আমি সংক্ষেপে লিখে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ বাক্যে লিখবেন, বা তার ওই প্রশ্নের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু উত্তর একটু জানা থাকে সেই সম্পর্কেও কিন্তু একটু লিখবেন, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন। একটু বড় করে 2-3 লাইন আপনাদেরকে লিখতে হবে। তার পরের প্রশ্নটা দেখুন, লিওনার্দো ভিঞ্চির আঁকা যে কোনো দুটি চিত্রের নাম করো। লিওনার্দো ভিঞ্চির আঁকা যে কোনো দুটি চিত্রের নাম করো। তো বন্ধুরা এই প্রশ্নটাও আপনাদের 2019 সালে কিন্তু পড়েছিল। 2019 সালের হিস্টোরি ডিএসই 1 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল, ওই 2 নম্বরের প্রশ্নগুলোতে কিন্তু লিওনার্দো ভিঞ্চির আঁকা যে কোনো দুটি চিত্রের নাম করো এই প্রশ্নটা কিন্তু ছিল, যে লিওনার্দো ভিঞ্চি কে ছিলেন, তার আঁকা বা তার একটি চিত্রের নাম করো। এইভাবে কিন্তু আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্নটা ছিল। তো সেইখান থেকেই বন্ধুরা প্রশ্নটা নিয়ে কিন্তু আবার 2022 সালের প্রিভিয়াস ইয়ারের 2022 সালের কোশ্চেনে দিয়েছে দেখুন। তারপরে এটা দেখুন, তাহলে বন্ধুরা আপনারা এটা বুঝতে পারছেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কত প্রশ্ন রিপিট হয়। তো বন্ধুরা যদি আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে ভালো করে পড়তে পারেন, আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি 60 থেকে 70% আপনারা কমন পাবেন, লিখতে পারবেন। 60 থেকে 70% আপনারা কমন পাবেন। এর নিচে নয়, এর কিন্তু অপরে আরও কমন পাবেন। এর অপরে পাবেন, তবু নিচেই নয়। ভালো করে বুঝে পড়তে হবে। ভার্জিন অফ দ্য রবস, ভার্জিন অফ দ্য রবস তার চিত্র আঁকা লাস্ট সাপার এবং মোনালিসা। মোনালিসা। তার পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, ধর্ম সংস্কার আন্দোলন কী ছিল? ধর্ম সংস্কার আন্দোলন কী ছিল? ষোড়শ শতাব্দীতে ইউরোপে পপতন্ত্রের প্রাধান্য ও ক্যাথলিক ধর্মের অনাচার, গির্জার স্বৈরাচারী দুর্নীতি বিরুদ্ধে যে সংস্কারমূলক প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল তা সাধারণভাবে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের দুটি উদ্দেশ্য ছিল খ্রিস্টান জগতের নৈতিক জগতের পুনর্গঠন ও ধর্মীয় ক্ষেত্রে পোপতন্ত্রের প্রাধান্যের দাবি অস্বীকার করা। এই সংস্কার আন্দোলন থেকে জন্ম হয়েছিল প্রটেস্ট্যান্ট ধর্মমতের। তো বন্ধুরা আমরা অবশ্যই কিন্তু আপনাদের মার্টিন লুথারের যে 95টা থিসিস আছে, এই 95 থিসিসটা আপনারা 10 নম্বরের কোশ্চেন হিসেবে পড়বেন। এখান থেকে কিন্তু আপনারা শর্ট কোশ্চেন পাবেন, 5 নম্বরের কোশ্চেন পাবেন এবং 10 নম্বরের কোশ্চেন আসার চান্স কিন্তু খুবই আছে। ষোড়শ শতাব্দীতে ইউরোপে পপতন্ত্রের প্রাধান্য ও ক্যাথলিক ধর্মের অনাচার, গির্জার স্বৈরাচারী দুর্নীতির বিরুদ্ধে যে সংস্কারমূলক প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল তা সাধারণভাবে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের দুটি উদ্দেশ্য ছিল খ্রিস্টান জগতের নৈতিক জগতের পুনর্গঠন ও ধর্মীয় ক্ষেত্রে পপতন্ত্রের প্রাধান্যের দাবি অস্বীকার করা। এই সংস্কার আন্দোলন থেকে জন্ম হয়েছিল প্রটেস্ট্যান্ট ধর্মমতের। তারপরের প্রশ্নটা দেখুন, প্রটেস্ট্যান্ট আন্দোলনের যে কোনো দুটি প্রত্যয় লেখো। তো বন্ধুরা এটা আমরা বুঝতে পারছেন যে প্রটেস্ট্যান্ট আন্দোলনের যে কোনো দুটি প্রত্যয় লেখো। আপনারা যদি ওই 95টা থিসিস বা এই 95টা থিসিস বা মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলনটা পড়েন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবেন এই প্রটেস্ট্যান্ট আন্দোলনটা কী। তো বন্ধুরা দুটি প্রত্যয় হচ্ছে দেখুন, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন কার্যকর করতে হবে। ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন কার্যকর করতে হবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লুথারের সমর্থকদের প্রটেস্ট্যান্ট বলা হয়। ক্যাথলিক গির্জার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লুথারের সমর্থকদের প্রটেস্ট্যান্ট বলা হয়। তার পরের প্রশ্নটা দেখুন, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কি? প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কি? মধ্যযুগে চার্চ এবং পপতন্ত্রের বিরুদ্ধে শুরু হওয়া এই ধর্ম সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাথলিক চার্চের প্রতিক্রিয়া স্বরূপ যে ধর্ম সংস্কার প্রচেষ্টা শুরু হয় বা তা প্রতি ধর্ম সংস্কার বা ক্যাথলিক ধর্ম সংস্কার নামে পরিচিত। মধ্যযুগে চার্চ এবং পপতন্ত্রের বিরুদ্ধে শুরু হওয়া এই ধর্ম সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাথলিক চার্চের প্রতিক্রিয়া স্বরূপ যে ধর্ম সংস্কার প্রচেষ্টা শুরু হয় তা
প্রতি ধর্ম সংস্কার বা ক্যাথলিক ধর্ম সংস্কার নামে পরিচিত। তারপরের প্রশ্নটা দেখুন, ইংল্যান্ডে কৃষি বিপ্লবের দুটি কারণ উল্লেখ করো। ইংল্যান্ডে কৃষি বিপ্লব কেন হয়েছিল তার কারণ দুটি আপনাদেরকে লিখতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ইংল্যান্ডে দুটি কৃষি বিপ্লবের কারণ লিখবেন। শ্রম ও জমির উৎপাদন ক্ষমতাশীলতা বৃদ্ধির ফলে ব্রিটেনের কৃষি উৎপাদনে একটি অভূতপূর্ব বৃদ্ধি। শ্রম ও জমির উৎপাদন ক্ষমতাশীলতার বৃদ্ধির ফলে ব্রিটেনের কৃষি উৎপাদনে একটি অভূতপূর্ব বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে কৃষি উৎপাদন জনসংখ্যার তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। কৃষি উৎপাদন জনসংখ্যার তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। ইংল্যান্ডে কৃষি বিপ্লবের দুটি কারণ উল্লেখ করো। ইংল্যান্ডে কৃষি বিপ্লব কেন হয়েছিল তার উপর দুটি কারণ। তার পরের প্রশ্নটা দেখুন, বৈজ্ঞানিক বিপ্লব কি? বৈজ্ঞানিক বিপ্লব কি দেখুন, ষোড়শ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়কালের মানব চেতনার বিশ্ব প্রকৃতির সম্পর্কে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটে। সাধারণত বিজ্ঞানের নতুন নতুন চিন্তাধারা ও আবিষ্কারের জন্য এই সময়কালকে বিপ্লবের যুগ নামে অভিহিত করা হয়। ষোড়শ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালের মানব চেতনার বিশ্ব প্রকৃতি সম্পর্কে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটে। সাধারণত বিজ্ঞানের নতুন নতুন চিন্তাধারা ও আবিষ্কারের জন্য এই সময়কালকে বিপ্লবের যুগ নামে অভিহিত করা হয়। তার পরের প্রশ্নটা দেখুন, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে যারা আবিষ্কার করেছিলেন সেই দুজন বিজ্ঞানীর নাম লেখো। তো বন্ধুরা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে যারা আবিষ্কার করেছিলেন সেই দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে, একজন হচ্ছে নিকোলাস কপারনিকাস, আর একজন হচ্ছে স্টলেমি। নিকোলাস কপারনিকাস, টলেমি। যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে যারা প্রথম আবিষ্কার করেছিলেন সেই দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে নিকোলাস কপারনিকাস এবং টলেমি। তার পরের প্রশ্নটা দেখুন, ইউরোপে জ্ঞানদীপ্তি বলতে তুমি কি বোঝো? ইউরোপে জ্ঞানদীপ্তি বলতে তুমি, তো বন্ধুরা এই প্রশ্নটাও কিন্তু 2019 সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই জ্ঞানদীপ্তি বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু ছিল। তো 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই ফলো করে ওইখান থেকেই কমন নিয়ে বা রিপিট করে কিন্তু 2022 সালে দেখুন আবার প্রশ্নটা দিয়েছে। ইউরোপে জ্ঞানদীপ্তি বলতে তুমি কি বোঝো? ওইখানে বন্ধুরা প্রশ্ন ছিল যে জ্ঞানদীপ্তি বলতে কি বোঝো? জ্ঞানদীপ্তি বলতে কি বোঝো মানে ইউরোপে জ্ঞানদীপ্তি বলতে কি বোঝো, একই প্রশ্ন। দেখুন, খ্রিস্টীয় ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপের জ্ঞান তথা চিন্তা জগতে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা যায়, যাকে ঐতিহাসিকরা জ্ঞানদীপ্তি বলে চিহ্নিত করেন। আসলে মধ্যযুগের ইউরোপে বসবাসকারীদের কোনো স্বাধীন সত্তা ছিল না। মূলত পোপের নির্দেশ আর সামন্ততান্ত্রিক ভাবধারার মধ্য দিয়ে মানুষের চিন্তা জগৎ পরিচালিত হতো। অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রতিনিয়ত মানুষের জীবনকে গ্রাস করত। তাহলে খ্রিস্টীয় ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপের জ্ঞান তথা চিন্তা জগতে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা যায়, যাকে ঐতিহাসিকরা জ্ঞানদীপ্তি বলে চিহ্নিত করেন। আসলে মধ্যযুগের ইউরোপে বসবাসকারীদের কোনো স্বাধীন সত্তা ছিল না। মূলত পোপের নির্দেশ আর সামন্ততান্ত্রিক ভাবধারার মধ্য দিয়ে মানুষের চিন্তা জগৎ পরিচালিত হতো। অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রতিনিয়ত মানুষের জীবনকে গ্রাস করত। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু বুঝে প্রশ্নগুলো পড়বেন। বুঝে প্রশ্নগুলো পড়লে কি হবে, অনেক প্রশ্ন আপনাদের ঘুরিয়ে দিয়ে দিবে। ঘুরিয়ে দিয়ে দিলেও কিন্তু যদি বুঝে আপনারা প্রশ্নগুলো পড়েন আপনাদেরকে পড়তেও ভালো লাগবে, নোটগুলোকে পড়তেও ভালো লাগবে এবং আপনারা কিন্তু যেমন করে ঘুরিয়ে প্রশ্নটা দেখে না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন। দেখুন তার পরের প্রশ্নটা, পুঁজিবাদ কি? তো বন্ধুরা এই প্রশ্নটাও কিন্তু আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নেওয়া। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই পুঁজিবাদ কি বা পুঁজিবাদ কি এই প্রশ্নটা ছিল। পুঁজিবাদ কি বা আরেকটা কি নাম আছে আমি ভুলে যাচ্ছি। পুঁজিবাদ বা যাই হোক আমার নামটা মনে পড়ছে না। পুঁজিবাদের আরেকটা শব্দ আছে। পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা উৎপাদনের উপায়ের নিয়ন্ত্রণ লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পুঁজিবাদ ব্যবস্থা সবকিছু নিয়ন্ত্রণ মালিকদের কাছে থাকে এবং এতে কোনো নিয়ন্ত্রণ থাকে না। বিপরীত হলো সাম্যবাদ। পুঁজিবাদের বিপরীত হচ্ছে সাম্যবাদ। বন্ধুরা মনে পড়ছে দেখুন, পুঁজিবাদ বা ধনতন্ত্র কি? পুঁজিবাদ বা ধনতন্ত্র কি বা ক্যাপিটালিজম কি? ক্যাপিটালিজম। তো অবশ্যই কিন্তু মনে রাখবেন পুঁজিবাদ বা ক্যাপিটালিজম বা ধনতন্ত্র কিন্তু আপনাদের যে প্রশ্নটা ছিল ওইখানে 2022 সালের 19 সালের প্রশ্নে ধনতন্ত্র কাকে বলে, এই প্রশ্নটা ছিল। তো ধনতন্ত্র বা পুঁজিবাদ হচ্ছে একই জিনিস, একটাই প্রশ্ন। যাকে আমরা পুঁজিবাদ বলছি তাকে ধনতন্ত্র বলছি। এর ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটালিজম। দেখুন, পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা উৎপাদনের উপায় নিয়ন্ত্রণ লাভের জন্য তাদের পরিচালনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পুঁজিবাদ ব্যবস্থার সবকিছু নিয়ন্ত্রণ মালিকদের কাছে থাকে, এতে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এর বিপরীতে হলো সাম্যবাদ। তো অবশ্যই বন্ধুরা আপনাদের
কোনো নোটের মধ্যে যদি ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকে অবশ্যই সেই ইংলিশ ওয়ার্ডটাও কিন্তু পড়বেন, শব্দটা পড়বেন। কেননা বাংলাটা বাদ দিয়ে কিন্তু সেই ইংলিশ ওয়ার্ডটা দিয়েই কিন্তু মানে ধরুন ক্যাপ্টিসিজম কাকে বলে এইভাবে দিতে বলে। যেমন এখানে বলছে পুঁজিবাদ কি বা পুঁজিবাদ কাকে বলে, ওখানে কিন্তু ঘুরিয়ে দিতে বলছে ক্যাপ্টিসিজম কাকে বলে। ইংলিশ ওয়ার্ডটা দিয়েও প্রশ্ন করে দিতে পারে। তাই যে জায়গায় বন্ধুরা ইংলিশ ওয়ার্ডগুলো দিয়েছি অবশ্যই ইংলিশ ওয়ার্ডগুলো শব্দগুলো পড়বেন। তার পরের প্রশ্নটা দেখুন, অ্যাডাম স্মিথ কে ছিলেন? অ্যাডাম মিথ কে ছিলেন? অ্যাডাম মিথ স্কটল্যান্ডের ফিকের গ্রিক ক্যান্ডি শহরের একজন রাজস্ব নিয়ন্ত্রকের পুত্র ছিলেন। মিথের সঠিক জন্ম তারিখ অজানা, কিন্তু তিনি 1773 সালে 5 জুন গ্রিক ক্যান্ডি শহরে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়সে একদল ইহুদি তাকে অপহরণ করেন। অপহরণ মানে চুরি করে নেন, কিন্তু চাচার সহযোগিতায় দ্রুত মুক্তি হন এবং মায়ের কাছে ফেরত যান। তাহলে অ্যাডাম মিথ স্কটল্যান্ডের ফিকের ক্রিক ক্যান্ডি শহরের একজন রাজস্ব নিয়ন্ত্রকের পুত্র ছিলেন। রাজস্ব যিনি নিয়ন্ত্রণ করতেন তেনার পুত্র ছিলেন বলছে। মিথের সঠিক জন্ম তারিখ জানা অজানা, তার জন্ম তারিখ জানা যায়নি বলছে, কিন্তু তিনি 1773 সালে 5 জুন গ্রিক ক্যান্ডি শহরে জন্মগ্রহণ করেন। 1773 সালে 5 জুন। 4 বছর বয়সে একজন ইহুদি তাকে অপহরণ করেন, কিন্তু চাচার সহযোগিতায় দ্রুত মুক্ত হন এবং মায়ের কাছে ফেরত যান। তার পরের প্রশ্নটা দেখুন, শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব কি? তো বন্ধুরা অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পড়বেন। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আপনাদের ফাইনাল পরীক্ষাতে অনেক প্রশ্ন কিন্তু রিপিট আসবে, রিপিট দেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন আপনাদের অনেক রিপিট পড়বে। তাই আপনাদেরকে বারবার বলছি অবশ্যই খাতার মধ্যে লিখে কিন্তু পড়বেন। আর ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের বন্ধুরা যদি এই সাবজেক্টটা নিয়ে থাকেন তো আপনাদের বন্ধুদেরকেও প্রশ্নের উত্তরগুলো শেয়ার করে তাদেরকেও পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য সহযোগিতা করুন। দেখুন বন্ধুরা, তার পরের প্রশ্নটা, শিল্প বিপ্লব কি? দৈনিক শ্রমের পরিবর্তে উন্নতি প্রযুক্তিবিদ্যার সাহায্যে অল্প সময়ে অল্প খরচে ব্যাপক পরিমাণে উৎপাদনকে বলা হয় শিল্প বিপ্লব। কোনো ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলে। দৈনিক শ্রমের